500 সুন্দরী পরীকে আটকে রেখে প্রত্যেক রাত্রে আনন্দ ফুর্তি করতেন আমার আপন চাচা কবিরাজ কাশেম চাচা। এই কথাটা আমি জানতে পারি জিন রাজ্যের রাজকন্যা একটা সুন্দরী পরীর থেকে। বন্ধুরা, বুঝতেই পারছেন ঘটনাটা কতটা আকর্ষণীয় এবং সুন্দর হতে চলেছে। আমারই আপন চাচা, যিনি কিনা কবিরাজ, ভালো কথা, কিন্তু 500 সুন্দরী পরীকে আটকে রেখে বন্দি রেখে প্রত্যেক রাত্রেই তিনি আনন্দ ফুর্তি করতেন। এই জিনিসটা আমরা বাড়ির মানুষ হয়ে কেউ জানি না। আর এই নিউজটা আমি শুনতে পারি, এই খবরটা আমি জানতে পারি একটা সুন্দরী পরীর কাছ থেকে। বন্ধুরা, আজকের স্পেশাল পর্বটি আশা করি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার চাচার নাম কাশেম। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন দেখতাম তিনি আমার দাদুর সাথে প্রায় রাগারাগি করতেন। আমি অতটা পাত্তা দিতাম না। একদিন ভালো করে জানতে পারি আমার চাচা কবিরাজি শিখবেন, কিন্তু আমার দাদা কিছুতেই অনুমতি দিচ্ছে না। এই নিয়ে আমার চাচা এবং আমার দাদুর মাঝে বিশাল ঝামেলা। তখনও আমার চাচা অনার্স কমপ্লিট করে নাই, হয়তো আর 2-1 বছর বাকি আছে। যার কারণেই আমার দাদু আমার চাচাকে বলতেছিলেন, তোকে আমি পড়াশোনা করিয়েছি ভালো একটা চাকরির জন্য, আর তুই কিনা কবিরাজি শিখবি? তোর পিছনে আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আর তুই কবিরাজি শিখতে চাস? এটা আমি কখনোই মেনে নিব না। কিন্তু আমার চাচা ছোটবেলা থেকেই খুবই জেদি ছিলেন এবং নাছোড়বান্দা ছিলেন। তিনি যদি একেবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেন যে এই কাজটা আমি করব, পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে তাকে আটকানো সম্ভব ছিল না, এতটাই জেদি। আমার চাচা ছোট হলেও আমার আব্বু আমার চাচাকে দেখেও ভয় পায়, কেননা আমার চাচা ছিল অত্যন্ত রাগী একটা ব্যক্তি। তবে আমার সাথে আমার চাচা ছিল খুবই ফ্রি, আমাকে খুবই আদর করত। তো কাশেম চাচা বারবার বলতেন, আমি মানুষকে উপকার করতে চাই এবং এমন একটা বিষয় নিয়ে কাজ করতে চাই যেটা মানুষ খুবই অসহায় অনুভব করে। এরকম বিষয়ে আমি মানুষকে সাহায্য সহযোগিতা করতে চাই। তোমরা আমাকে বাধা দিও না, এটা আমার স্বপ্ন, ছোটবেলায় থেকে ছিল আমি এরকম কিছু করব। তো এটা নিয়ে একটা দিন আমার দাদুর সাথে প্রচণ্ড পরিমাণ ঝামেলা সৃষ্টি হয়। তার একদিন পর থেকেই আমার চাচা, যার নাম কিনা কাশেম, তিনি আমাদের গ্রাম থেকে উধাও হয়ে যায়। তাকে তন্ন তন্ন করে খোঁজা হয় আমাদের গ্রাম থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে, এছাড়াও তার বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজা হয় যে সেখানে রাগ করে গিয়েছে কিনা, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায় না। এবং লাস্ট মোমেন্টে তাকে কোথায় দেখা গিয়েছে এই নিউজটাও কোথা থেকে কালেক্ট করা যাচ্ছিল না। আমরা সবাই ভেঙে পড়ি। আমি প্রচুর কান্না করতে শুরু করি সেই সময়, কেননা আমি আমার আব্বুর চাইতেও সেই সময় আমার চাচ্চুকে অনেক বেশি পরিমাণ ভালোবাসি। আমার চাচ্চু অত্যন্ত রাগী হলেও আমাকে খুবই ভালোবাসতেন। আর আমার দাদা, তিনিও আমার চাচাকে ভালোবাসতেন, কেননা আমার চাচা তার সর্বশেষ সন্তান ছিলেন। এজন্যই আমার চাচাকে সবাই ভালোবাসতো। আমার আব্বুও ভালোবাসতো, আমার দাদুও ভালোবাসতো, দাদিও ভালোবাসতো, আর আমি তো ভালোবাসতামই। তো তিনি যখন এরকম উধাও হয়ে যায়, আমাদের গ্রাম থেকে আমাদের পরিবার ছেড়ে চলে যায়, তখন আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না। আমার দাদু খুবই কান্নায় ভেঙে পড়ে। বন্ধুরা, এভাবে কেটে যায় 3টি বছর। 3টি বছর আমার দাদা দাদি অনেক পরিমাণ অসুস্থ হয়ে যায় চিন্তায়। কিন্তু এই 3টি বছর অনেক খোঁজাখুঁজির পরও আমার চাচাকে কোথাও পাওয়া যায় না। 3 বছর পর একদিন, দিনটি ছিল শুক্রবার, আজও আমার মনে আছে। সেই দিনে একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসেন এবং এসে বাড়িতে ঢোকার মতো সাহস পাচ্ছেন না, দাঁড়িয়ে আছে। আমি তখন উঠানে খেলা করছিলাম, দেখতে অনেকটা আমার চাচার মতো, কিন্তু আমার চাচার সাথে কিছুতেই আমি মেলাতে পারি না। কাজেই আমি ধরেই নেই এটা আমার চাচা না। আমার চাচার তো এত বড় বড় দাড়ি ছিল না, এত বড় বড় চুল ছিল না, আর আমার চাচা তো এরকম সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরতো না। তাহলে এই লোকটা কে? হাতেও দেখি অনেকটা সন্ন্যাসীর মতো একটা বড় লাঠি। এটা কি আমার চাচা নাকি অন্য কেউ? অনেক ভালোভাবে তাকিয়ে আছি, কিন্তু আমার কাছে মনে হয় আমার এটা চাচা না। আমার চাচাও আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, কিছু একটা বলবে, কিন্তু সেও আমাকে চিনতে পারছে না। এই 3 বছরের মধ্যেও আমার অনেক চেঞ্জ হয়ে যায়। আমার শারীরিক দিক দিয়ে আমি অনেকটা বড় হয়ে যাই। আমার চাচাও বুঝতে পারতেছে না আমি কিনা। একটা সময় সেই ব্যক্তি আমার নাম ধরে ডাক দেয়। আমি সঙ্গে সঙ্গে তার কাছে যেয়ে বলি, আমাকে কিছু বলবেন? তখন সে আমাকে বলে, তুই রায়হান না? আমি বলি যে হ্যাঁ, আমি তো রায়হান, আপনি কে? তখন সে আমাকে পরিচয় দেয়, আমাকে বলে, আমি তোর চাচা, আমাকে চিনতে পারছিস না?
আমি বললাম, কোন চাচা? বলে, আমি কাশেম, আমাকে চিনতে পারতেছিস না? আমি তখন বলি, কাশেম চাচা তুমি? তোমার একই অবস্থা, এত বড় বড় দাড়ি, এত বড় বড় চুল, কিভাবে হলো? আর তুমি এতদিন কই ছিলা? তুমি জানো দাদা দাদি আব্বুর কি অবস্থা হয়েছে তোমার কথা চিন্তা করতে করতে? এখন পর্যন্ত তারা তোমার জন্য কান্না করে। তুমি কোথায় গিয়েছিলা আমাকে না বলে? তখন আমার চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো ফিরে এসেছি, আমি গিয়েছিলাম একটা কাজে, পরে বলবো। তোর দাদা দাদিকে ডাক দে, আমি আর বাড়ির মধ্যে ঢোকার জন্য চেষ্টা না করি। তারা এসে যদি আমাকে ঢুকিয়ে নিয়ে যায় তাহলে যাব, না হলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যে পাপ করেছি, কাউকে না বলে এত বছর থাকা আমার জন্য ঠিক হয় নাই, এটা আমি বুঝতে পারি। তুই যা, ডাক দে। তখন আমি এক দৌড় দিয়ে আমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করি এবং আমার দাদা দাদি সবাইকে বলি যে চাচু ফিরে এসেছে, চাচু ফিরে এসেছে, সবাই চলে আসো, চলে আসো, দেখে যাও, দেখে যাও। সবাই হুমড়ি খেয়ে দৌড়ে চলে আসে, কিন্তু আসার পর তারা যেন অবাক হয়ে যায়। জড়িয়ে ধরা তো দূরের কথা, তারা চারপাশে দাঁড়িয়ে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে যে এই আমাদের চাচা কিনা। তখন আমার চাচা বলে যে হ্যাঁ আমি কাশেম। এটা যখন তারা শিওর হয় যে হ্যাঁ কাশেম, তখন সবাই তাকে জড়িয়ে ধরে, তাকে অনেক আদর যত্ন করে। তারপর সবাই তাকে জিজ্ঞাসা করে, তোর একই অবস্থা, কি হয়েছিল এবং কেন চলে গিয়েছিলি? তখন আমার চাচা বলে, আমার বাবা তো আমার সাথে এরকম রাগারাগি করলো, আমাকে তো কবিরাজি শিখতে মানাই করে দিল। একটা পর্যায়ে তো আমাকে বলছিল যে তুই যদি এই সিদ্ধান্ত নিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। তখন আমি ভাবলাম, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তার চেয়ে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাই। কেননা সেই সময় আমি উত্তর অঞ্চলে একটা ভালো কবিরাজের সন্ধান পাই, যিনি কিনা তার এলেম মানুষকে শিক্ষা দেয় এবং এই শিক্ষা নিয়ে তার যারা শিষ্য ছিল তারা বর্তমানে ভালো অবস্থানে আছে এবং আমিও বর্তমানে ভালো অবস্থানে আছি। এবং সেই শিক্ষা নেওয়ার জন্যই আমি গিয়েছিলাম। 3টা বছর তার শিষ্যতা আমি লাভ করি। তার থেকে যা যা শেখা দরকার, যেটা দরকার ছিল আমার শেখা, সেটা আমি শিখেছি। এবং তোমরা জেনে অবাক হবা, আমি এখন মানুষের উপকার করতে পারি। আমার শিষ্যত্ব শেষ হয়ে গিয়েছে এবং আমার কবিরাজ, যিনি আমার মহাগুরু, তিনি আমাকে অনুমতি দিয়েছে বাড়ি আসার জন্য, যার কারণে আমি চলে এসেছি। তোমরা আমাকে মাফ করে দাও তোমাদেরকে না বলে যাওয়ার কারণে। আসলে আমিও এই 3টা বছর খুবই কষ্টেই ছিলাম, তোমাদেরকে ছেড়ে থাকা খুবই কষ্ট হয়েছে, কিন্তু আমি তো মানুষের উপকার করতে চাই, এজন্যই এত বড় সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমার দাদা তখন কান্নায় ভেঙে পড়ে। আমার দাদা বলে, আরে বোকা, তুই যদি আমাকে বলতি যে তুই সত্যিই এরকম কিছু হতে চাস, আমি কি তোকে না করতাম? আমি না রাগের মাথায় বলেছিলাম, তোকে পড়াশোনা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা চাকরি করে আমাকে দিবি, তাই বলে তুই কি আমার জীবন থেকে হারিয়ে যাবি? তো যাই হোক বন্ধুরা, এরপর থেকে আমার চাচার কবিরাজি শুরু হয়। একে একে মানুষ আসতে শুরু করে আমার চাচাকে দেখতে। তো দেখতে এসে কিছু রোগী তিনি ইনিশিয়ালি পেয়ে যায়, যারা কিনা অতীতে জিন পরি দ্বারা আক্রান্ত হয়েছিল, এরকম কিছু রোগী তিনি পেয়ে যায় এবং তাৎক্ষণিক তিনি কিছু ট্রিটমেন্ট করে এবং সেই ট্রিটমেন্টের রেজাল্ট কিছুদিন পর যখন জানা যায় যে তারা সম্পূর্ণরূপে সুস্থ, এই ঘটনাটি আশেপাশে 10 গ্রাম ছড়িয়ে যায় যে অমকের ছেলে 3 বছর পর ফিরে এসেছে এবং তিনি কবিরাজে শিখে এসেছে এবং খুব ভালো এলেম অর্জন করে এসেছে, যেটার কারণে জিনপরি জাতীয় সকল রোগী ভালো হচ্ছে। এই খবরটা চারপাশে ছড়িয়ে যায়। আস্তে আস্তে রোগীর পরিমাণ এতটা বাড়তে থাকে, আমার চাচা খুব ভালোভাবেই চিকিৎসা করতেছিল। কিন্তু আমার চাচা তিনি খুব ভালো এবং মোটা পরিমাণের একটা হাদিয়া নিতেন। আমি জানি না কেন তিনি সেই সময় এরকম হাদিয়া নিতেন এত। ছোটবেলায় যখন শুনতাম যে আমার চাচা কবিরাজ হবে, কবিরাজ হবে, তখন আমার চাচাই বলতো মানুষের উপকার করব, কিন্তু কখনোই টাকা পয়সা নেব না। কিন্তু এখন দেখছি তিনি এই কাজ করার বিনিময়ে ভালো মোটা অঙ্কের টাকা নিতেন। তবে এটাও সত্য, তিনি কিন্তু সত্যি সত্যি কাজ করে দিতেন এবং মানুষ সন্তুষ্ট হয়েই আমার চাচার যে ডিমান্ড, যে চাহিদা, সেই টাকাটা দিয়ে দিতেন। এটা একটা পজিটিভ দিক ছিল। তো যাই হোক, এরকম ট্রিটমেন্ট করতে করতে 1 বছর পর আমার দাদা আমার চাচাকে বলে, অনেক দিন তো হলো, তোর বয়সও তো কম হয় নাই, আমি চাই তুই একটা বিয়ে কর। এই কথা যখন বলা হয়, আমার চাচা কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। আমার চাচা বলে যে আমি জীবনে বিয়ে করব না, আমি এভাবেই থেকে যাব। আমার চাচা যখন বলে যে আমি কখনো বিয়ে করব না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই এবং মানুষের উপকার করতে চাই, কিন্তু এই কথার পিছনে ছিল বড় একটা সত্য, যেটা আমরা তখন কেউ জানতে পারি নাই। আর সেই সত্যটা হলো, আমার চাচা প্রত্যেক রাত্রে ওই যে 500টা সুন্দরী পরীকে বন্দি করে রেখেছিলেন, সে তার রুমে প্রত্যেক রাত্রে আনন্দ ফুর্তি করতেন, যার কারণে তার আর বিবাহ করার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করতেন না। তার যে চাহিদা, সেটা ওই সকল সুন্দরী পরীর মাধ্যমেই পূরণ করতেন।
কিন্তু আমার দাদা দাদি আমার বাবা তারা তো নাছোড়বান্দা, কেননা তাকে তো বিয়ে করাতে হবে। আর আমার চাচা যখন বলে আমি জীবনে বিবাহ করব না, তখন তো আমার পুরো পরিবার তখন চিন্তিত হয়ে যায়। যার কারণে আমাদের গোষ্ঠীর মধ্যে যত ময়মুরব্বী আছে, মানে যারা কিনা আমার চাচাকে বোঝাইতে পারবে, সবাইকে দাওয়াত দেওয়া হয় একদিন এবং সবাইকে বিষয়টা খুলে বলা হয়। সকলের পরামর্শ নিয়ে আমার চাচাকে উপস্থিত করে সবাই মিলে অনুরোধ করে আমার চাচাকে শেষ পর্যন্ত রাজি করানো হয় যে সে যেন একটা বিবাহ করে। তারপর তাদের অনুরোধ ক্রমেই আমার চাচা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে আমি বিবাহ করব, তোমরা ভালো দেখে একটা মেয়েকে বাছাই করো যে কিনা কথা কম বলবে এবং আমার ভুল ধরার চেষ্টা করবে না, দেখতে সুন্দর কেমন এটা বিষয় না। তো সবাই মিলে খোঁজাখুঁজি করে সুন্দর দেখে একটা মেয়ে আমার চাচার জন্য ঠিক করা হয়। বিবাহ দিনক্ষণও ঠিক করা হয়। একটা পর্যায়ে আমার চাচাকে বলা হয় যে তুই যে মেয়েকে দেখে আয়, যদি তোর পছন্দ না হয় তাহলে আমরা তাদেরকে মানা করে দিব। কিন্তু আমার চাচা বলে আমার দেখার দরকার নাই, আমি বিবাহ করছি শুধু তোমাদের জন্যে, তো তোমরা যেহেতু দেখেছো আমার দেখার প্রয়োজন নাই। আমার চাচার এই কথা শুনে আমার গোষ্ঠীর যারা ময়মুরব্বী ছিলেন তারা খুবই সন্তুষ্ট, কেননা আমার চাচা তাদেরকে এতটা ইজ্জত দিয়েছে যেটা আসলে তারা ভাষায় প্রকাশ করতে পারবে না। একটা পর্যায়ে আমার চাচার বিবাহ সম্পূর্ণ হয়ে যায় এবং আস্তে আস্তে আমার চাচা কেন যেন আমার চাচির সাথে খারাপ ব্যবহার শুরু করতো। প্রথম অল্প অল্পই হতো, আস্তে আস্তে যত দিন যায় আমার চাচা ততই খারাপ ব্যবহার শুরু করে। আর বিবাহর 1 মাস পর থেকেই আমার চাচা আমার চাচির সাথে থাকতেন না। রাত্রে আমার চাচি আলাদা রুমে থাকতেন এবং আমার চাচা আলাদা রুমে থাকতেন। তো এই নিয়ে আমার আব্বু আমার চাচুকে কম কথা বলে নাই যে তুই একটা নববিবাহিত ছেলে কিভাবে একটা বউকে রেখে অন্য রুমে ঘুমাস। তখন আমার চাচা বলতেন, আমি তো কবিরাজ, আমাকে রাত্রে অনেক কাজ করতে হয়, আমার পাশে যদি কেউ থাকে সেটা আমার ডিস্টার্ব ফিল হবে, কাজেই আমি একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই বিষয়টা আমার চাচি এবং আমার বাবা এবং আরও যারা ছিল দাদা দাদি ছিল তারা নর্মালি নেয়, কেননা তারা দেখে সে তো একটা কবিরাজ, তার একা থাকাও দরকার। এভাবে তখন তাকে কিছু বলা হয় না। কিন্তু বন্ধুরা, 1 বছর পর আমার চাচা এবং চাচি সম্পূর্ণরূপে সেপারেট হয়ে যায়। আমার চাচি আমার চাচার বাসা থেকে চলে যায়, মানে আমার চাচাই আমার চাচিকে তাড়িয়ে দেয়। সেই সময় আমার চাচি খুবই কান্না করতেছিল, কিন্তু আমার চাচার এতটাই জিদ ছিল কারোর কথা না শুনেই আমার চাচিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার দাদা, বাবা, দাদি, মা কেউ কোনো কিছুই চাচাকে বলতে পারতো না, আর বলতেও না, কেননা ওই যে একবার উচিত শিক্ষা হয়ে গিয়েছে আমাদের, কোনো কিছু হইলে যদি আবারও বাড়ি ছেড়ে চলে যায়। তো আমার চাচি যখন সম্পূর্ণরূপে আমাদের বাড়ি থেকে চলে যায় তখন আমার চাচা আরো বেশি পরিমাণ এই জিনিসটা করতে থাকে, যেটা আমি পরবর্তীতে ওই সুন্দরী পরীর মুখে শুনেছি। যখন আমার চাচার স্ত্রী মানে আমার চাচি তার বাড়িতে চলে যায় ডিভোর্সের পর, তখন আমার চাচা এই কাজটা, এই অনৈতিক সম্পর্কটা পরীর সাথে আর বেশি বেশি করতে শুরু করে, যেটাই আসলে মূল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের গোষ্ঠীর। আমার চাচার কর্মফল নেমে আসে আমাদের গোষ্ঠীর উপর। দীর্ঘ 10 থেকে 12 বছর টানা এই পাপ কাজে লিপ্ত থাকে আমার চাচা, যেটার খেসারত স্বরূপ আমাদের পরিবারের, আমাদের গোষ্ঠীর, অর্থাৎ আমার চাচার যারা ব্লাড কানেক্টেড, অর্থাৎ যাদের কথা আমার চাচা শোনার মতো, মানে আমার চাচাকে যারা নিষেধ করতে পারতো যে তুমি কবিরাজি করিও না, এই সকল মানুষ যারা ছিল আমাদের গোষ্ঠীর মধ্যে, তারাই পর্যায়ক্রমে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। তো আমার চাচা তো ভালো রকমের কবিরাজ, অনেক বড় কবিরাজ, তিনি এই জিনিসটা আবার হ্যান্ডেলও করতেন। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যাইতেন তখন বুঝতে পারতেন কেন অসুস্থ হয়েছে, তো তিনি বলতেন যে আমি বুঝতে পারছি কেন অসুস্থ হয়েছে, তোমরা মেডিসিন খাইও না, এটা সেই ধরনের অসুস্থ না, আমি এটা এখন সেরে দিচ্ছি, আমি এটা ট্রিটমেন্ট আমি করতেছি। তো আবার তিনি কীভাবে যেন কি করতেন, আবার ভালো হয়ে যেত, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকতো। অর্থাৎ জিন জাতি আমাদের পরিবারকে, আমাদের গোষ্ঠীকে দূর থেকে আক্রমণ করার চেষ্টা করত এবং তাদের প্রভাবে আমাদের গোষ্ঠীর, আমাদের পরিবারে এক একজন ব্যক্তি অসুস্থ হয়ে যাইত। জিন জাতি, পরিজাতি আমাদের গোষ্ঠীকে কেউ কোনো ক্ষতি করতে পারতেছে না, কিন্তু তারা দূর থেকে যতটুকু করা দরকার এবং তারা অতটুকু করতেছে, যেটা কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এই জিনিসটা কেন হচ্ছে আমার চাচা বুঝতে পারে, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। তো যাই হোক, আমার দাদা একটা দিন বলে যে বাবা তুই কবিরাজি ছেড়ে দে, দেখ আমাদের গোষ্ঠীর এরকম সবাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, তুই আর কতদিন এভাবে আমাদের হয়ে লড়াই করবি, এই জিনিসটা তো তোর জন্যই হচ্ছে, তুই যদি মনে হয় কবিরাজি ছেড়ে দিস তাহলে মনে হয় আমাদের গোষ্ঠী এই অভিশাপ থেকে মুক্তি পাবে।
তুই কবিরাজি ছেড়ে দে। তখন আমার চাচা বলে, তুমি কি বলো? আমি মানুষের উপকার করতেছি, আমি মানুষের উপকার করা থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আমি তো তোমাদেরকে উপকার করতেছি, তোমরা অসুস্থ হলে আমি তোমাদেরকেও ট্রিটমেন্টও করতেছি, তো আমি কেন এটা ছেড়ে দিব? আমার চাচা তো নাসরবান্দা, এটা তো সবাই জানে, যার কারণে তাকে নিয়ে কেউ কথা বলার সাহসও পায় না। আমার দাদু তারপরে কোনো কথা বলে না। বন্ধুরা, সব কিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু সবচেয়ে বড় যে অঘটনটা নেমে আসে আমাদের গোষ্ঠীর উপর, সেটা আর কারোর উপর না, সেটা আমারই উপর। সেই ঘটনাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই ঘটনার মারেফাতেই আমি জানতে পারি আমার চাচার এই কীর্তি, যে কিনা 500টি সুন্দরী পরীকে আটকে রেখে প্রত্যেক রাত্রে নিজের স্ত্রী হিসেবে ব্যবহার করতেন। তো সেই ঘটনাটি আমি আপনাদের সামনে এখন বলতে চলেছি। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি চঞ্চল স্বভাবের একটা ছেলে। যে কোনো জায়গায় যে কোনো সময় রাত বেলাতে আমি যাইতে পারতাম, আমার কোনো ভয় করতো না। এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই ভিতর থেকে আসতো। বন্ধুরা, ঘটনা বর্ণনার ক্ষেত্রে একটা কথা বলে নেই, সেটা হলো আমাদের বাড়ির পাশেই ছিল একটা বিশাল বিল। তখন ছিল বর্ষা মাস, যার কারণে বিলটাতে পানি অনেক বেশি পরিমাণ ছিল। আর এই পানির সাথে সাথে প্রচুর পরিমাণে মাছ ছিল সেই বিলে। সবাই বড়শি থেকে শুরু করে জাল ফেলে মাছ ধরতো। তো আমারও মাছ ধরার প্রচুর নেশা, আর রাত্রেবেলা মাছ খুব বেশি পরিমাণ পাওয়া যেত। তো আমি এবং আমার 2-1 বন্ধু মিলে রেগুলার মাছ ধরতাম, এবং সেই মাছ সকালবেলা বিক্রি করে ভালো পরিমাণ টাকা আমি পেতাম। তো সেই সময় নিজে কিছু একটা করব, নিজে কিছু টাকা ইনকাম করব, এটা ভেবে ভালো লাগতো। তো আমি বন্ধুদেরকে সাথে নিয়েই মাছ ধরতাম। তো তখন আমার চাচা বলতো, তুই তো রাত্রে মাছ ধরতে যাস, একটু সাবধানে যাবি। আর আমাকে একটা জিনিস দেয়, একটা পাথর দেয়, এবং ক্রিস্টাল ক্লিয়ারের মতো একটা সুন্দর একটা পাথর আমার হাতে দেয়। দেওয়ার পর বলে, তুই যখন রাত্রে মাছ ধরতে যাবি, এই পাথরটা তোর সাথে রাখবি। এটা কিভাবে রাখবি জানি না, তবে যেভাবে হোক তোর সাথে রাখবি, পকেটে রাখবি বা যে কোনো জায়গায় রাখবি, তাহলে তোর কোনো দুষ্টু প্রকৃতির জিন কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো সমস্যা হবে না। আমি চাচাকে বলি, কি বলো চাচা, আমাকে কেন জিন ক্ষতি করবে? জিনের সাথে সম্পর্ক তোমার, আমার তো কোনো সমস্যা নেই। তখন আমার চাচা বলে, বেশি বুঝিস না, তোকে যেটা বলছি সেটা শুনিস। তো আমি চাচার কথা তো অমান্য করতে পারি না। সেই সুন্দর পাথরটি, একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো একটা সুন্দর পাথর, আমি যখন মাছ ধরতে যেতাম সেটা পকেটে করে নিয়ে যেতাম, তো আমার কোনো সমস্যা হইতো না। তো একদিন এই পাথরটা নেওয়ার কথা আমি ভুলে যাই। শুনেছি এখন নাকি মাছ আরও বেশি পরিমাণ পাওয়া যায়, যার কারণে আরও বেশি পরিমাণ জাল আমরা সংগ্রহ করি এবং মাছ ধরতে চাই। তো খুব বেশি পরিমাণ জাল যেহেতু নিয়েছি, এদিকে আর্লি রাত্রে অর্থাৎ 7টার দিকেই আমরা জাল পাতা শুরু করে দিই সেই বিলের মধ্যে দিয়ে। ভাত নিয়ে যাই, যে রাত 10টার পর আমরা ভাত খাবো। তা আমার বাড়ি থেকে ভাত নিয়ে যাই আমার খাবারের জন্য। তো আমার বন্ধু যারা আছে তারা তাদের জন্য টিফিন নিয়ে যায়। তো আমি সবার প্রথম নৌকোতে যাই, তারপর দেখি আমার 2 বন্ধু চলে আসে। তো আমরা সর্বমোট 3 জন। তারপর সেই নৌকোটা নিয়ে আমরা যখন বিলের মাঝখানে যাই, যাওয়ার পর আমাদের যে জাল ছিল সেগুলো একে একে সবগুলো পেতে দেই। আমার যে 2 জন বন্ধু ছিল তার মধ্যে একজনের প্রাকৃতিক ডাক দেয়, অর্থাৎ তার বাথরুম করার প্রয়োজন পড়ে। এই কথাটা আমাদেরকে জানায়। তখন বিলের মাঝখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটা চারপাশে পাড় ছিল, পানি ছিল টয়টম্বুর, কিন্তু অনেক জঙ্গল, এবং পাড় ছিল উঁচু উঁচু পাড়। চারপাশে পানি থাকলেও চারপাশে খুবই জঙ্গল। তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সে ওই পাড়ে যেয়ে সে তার বাথরুমটা সারবে। তো সেই পাড়ে আমরা যাওয়ার পর সে নেমে যায়। সে আবার একা একা যাইতে ভয় পায়, যার কারণে ওর সাথে আমার যে 3 নম্বর যে বন্ধু ছিলেন, অর্থাৎ শফিক, যার এই সমস্যাটা হয়, শফিকের সাথে আসাদ, সে পাড়ের উপর দাঁড়িয়ে থাকে, আর শফিক পাড়ের একটু নিচে যেয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে থাকে। যেহেতু আমরা পুকুর পাড়ে চলে এসেছিলাম, যার কারণে পাশে যেহেতু আমরা একটা জাল পেতে রেখেছি, তখন আমি তাদেরকে বলি, তোরা 2 জন এখানে থাক, আমি জালটা দেখে আসি, তাহলে একসাথে 2 কাজ হবে, সময় নষ্ট হলো না, এই সময়টা আমরা অন্য জায়গায় দেব। তখন আসাদও বলে, ঠিক আছে তুই যা, দেখে কি মাছগুলো পড়লো, মাছগুলো তুলে নিয়ে আয়, না হলে আবার কিছুক্ষণ পর তো আবার আসতে হবে, এইদিকে আর না আসি, একবারে কাজটা সেরে যায়। তখন আমি নৌকোত করে একা একা পুকুরের এই পার থেকে অপোজিট পারে যাই। আমার জালটা ওই যে পুকুরের অপোজিট পারে পেতে রাখা ছিল, ওই সাইডে মাছটা বেশি পাচ্ছিলাম। তো যাওয়ার পর আমি জালটা তোলা শুরু করি, আর আমার অপোজিট পারে তারা কিন্তু 2 জন, অর্থাৎ আমি কিন্তু সেই সময় একা। এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো আমি যখন জাল তুলতেছিলাম তখন দেখি মাছ খুব একটা বাজে নাই, যেহেতু খুব একটা সময় হয় নাই, তারপরও আমরা এসেছিলাম চেক করার জন্য, স্পেশাল আমি। তো 2-1 পুঁটি মাছ বেঁচে আছে। তো আমারই মনটা খুব খারাপ হয়ে যায়, এবং
জালের মাঝখানে আমি একটা জিনিস দেখতে পাই, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। টর্চ লাইটের আলোয় আবছা আবছা আমি দেখতে পাই একজন ব্যক্তি পানির মধ্যে নেমে সেই জাল তুলে আছে এবং আর একজন ব্যক্তি সেই জাল থেকে পুঁটি মাছ জাতীয় কোন একটা মাছ ছাড়াচ্ছে এবং খাচ্ছে এবং স্পেসিফিক ওই জায়গায় অনেক মাছ বেজে আছে। একজন জাল ধরে আছে, আর একজন সেই মাছ তুলতেছে এবং কাঁচা মাছ চিবিয়ে ক্যাচ 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 করে খাচ্ছি। এই জিনিসটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং আমি প্রথমে মনেও করছিলাম যে দুজন ব্যক্তি মনে হয় আমাদের মাছ চুরি করার জন্য আসছে, কিন্তু সাথে সাথে আমার মনে হলো মাছ তো আর মানুষ খায় না, তাহলে কে? এই জিনিসটা, এই ভয়টা যখন আমার ভিতরে ঢুকে গেল, তখন ওই যে আমার চাচা আমাকে যে পাথরটা দিয়েছিল, এই পাথরটা খোঁজার জন্য আমি পকেটে হাত দেই। বন্ধুরা, হাত দেওয়ার পর দেখি পকেটে আমার সেই পাথরটা নাই। তখন আমি বুঝতে পারি এই পাথরটা আমি আমার রুমে ফেলে রেখে চলে এসেছি। আর আমার বুঝতে বাকি রইল না আজকে ভয়ঙ্কর কোনো কিছু ঘটে যাচ্ছে আমার সাথে। আমি সঙ্গে সঙ্গে নৌকার ওই পার থেকে এই পারে চলে আসি, বইটা নিয়ে মানে লগাটা নিয়ে আমি চলে আসার জন্য চেষ্টা করি, কিন্তু আমার কিছুতেই নৌকা আগাচ্ছিল না। আমি যত জোরে বইটা মারি, যত জোরে লগা মাটিতে গেড়ে নৌকাকে ধাক্কা দেই, কিন্তু কিছুতেই নৌকা আগাচ্ছে না। মনে হচ্ছে বাতাস আমাকে আটকে রেখেছে। আর ওই যে দুজন ব্যক্তির কথা বললাম, যাদের দেখতে মানুষের মতো, তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা টর্চ লাইট দিয়ে দেখতে পাই তাদের চেহারাটা ভাল্লুকের মতো, কিন্তু অবয়বটা মানুষের মতো দেখতে, এবং তারা মাছ খেতে খেতে ক্রমান্বয়ে জাল বেয়ে বেয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আর আমি মনে প্রাণে চেষ্টা করতেছি সেখান থেকে চলে আসার জন্য, কিন্তু কিছুতেই চলে আসতে পারতেছি না। আমার নৌকা আগাচ্ছে না, আমার গা ঘেমে শেষ। আমি চিৎকার দেই, কিন্তু কোনো সাউন্ড আমার মুখ দিয়ে বের হচ্ছে না। আমি এতটা ভয় পেয়ে যাই যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু বন্ধুরা, আপনারা তো জানেন আমার অত্যন্ত খুব বেশি পরিমাণ সাহস। এই সাহসের কারণে আমি এখন পর্যন্ত টিকে আছি। আমি আল্লাহ আল্লাহ করতে থাকি, কিন্তু কিছুতেই আমার কোনো কাজ হচ্ছিল না। এবং একটা পর্যায়ে সেই দুইটা মানুষ মুহূর্তের মধ্যে আমার নৌকার পাশে আসে ওঠার জন্য চেষ্টা করে, যাদের মুখটা ছিল ভাল্লুকের আকৃতি এবং হাতের নখগুলো ছিল অনেক লম্বা লম্বা এবং ভাল্লুকের মতো পশম, কিন্তু দেখতে মানুষের মতো। যখন নৌকার উপর ওঠার জন্য চেষ্টা করে, সেই মুহূর্তে আমি আর আমাকে ঠিক রাখতে পারি না, সঙ্গে সঙ্গে নৌকার উপর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কোনো কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমি একটা কারাগারের মধ্যে বন্দী, অনেকটা জেলখানার মতো। আর এই কারাগারটা এমন একটা কারাগার যেটা দেখে আমার মনে হয় নাই এটা পৃথিবীর মধ্যে অবস্থিত। তখন পিছনের কথাগুলো আমার মনে পড়ে যায় যে আমার সাথে কি হয়েছিল। তখন আমি বুঝতে পারি হয়তো আমি কোনো এক ভিন্ন একটা জগতে চলে এসেছি, আমাকে নিয়ে আসা হয়েছে। এটা এমন এক ধরনের কারাগার যার ভিতরে আসলে তেমন কোনো কিছু বর্ণনা করার মতো আমার ভাষা নাই। এটা কিভাবে তৈরি করা আমি বলতে পারবো না, কেননা আমাদের জ্যোৎস্না রাত কেমন, পৃথিবীতে জ্যোৎস্না রাত যেরকম হয় সেই পরিবেশটা ওখানে বিরাজমান। আমার কারাগারের মধ্যে এবং কারাগারের বাইরে একই অবস্থা, চেনা যাচ্ছে না। এবং কারাগারের বাইরে দেখি বেশ কিছু ভাল্লুক আকৃতির মানুষের মতো জিন পাহারাদার দাঁড়িয়ে আছে। তাদের চেহারা স্পষ্ট না, তবে দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে। তারা হয়তো আমার জন্যই বাইরে দাঁড়িয়ে আছে আর আমাকে ভিতরে বন্দি করে রাখা হয়েছে। তখন আমি হাউমাউ করে কান্না করি এবং আমি চিৎকার করে বলি যে আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো, আর তোমরা কারা, প্লিজ আমার সামনে আসো, আমাকে বলো। আমি কিছুতেই এখানে থাকতে পারছি না। এখানে এক ধরনের গন্ধ, যে গন্ধ আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি চিৎকার করি, কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করে না। আমি যখন অতি পরিমাণ চিৎকার করতেছিলাম, তারা একটা ন্যাকা ন্যাকা কণ্ঠে কি যেন একটা বলে, অনেকটা বাংলা ভাষা আবার উর্দু ভাষার মিক্সড কিছু একটা ভাষা হবে, যেটাতে আমি বুঝতে পারি তারা আমার চিৎকারে খুবই ক্ষিপ্ত। আমাকে বারবার বলছে চিৎকার বন্ধ করো, আর নয়তো তোমার জন্য খারাপ হবে। কিন্তু আমি তো তাদের ভাষা বুঝতে পারতেছি না এবং আমি এখান থেকে বের হতে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এরকম চিৎকার চেঁচামেচি করতে 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 একটা সময় অনেকগুলো ভাল্লুক আকৃতির জিন কারাগারের সামনে এসে দাঁড়ায় এবং আমার দিকে ফেলায় তাকায় থাকে, এবং প্রত্যেকটার চোখ দিয়ে যেন আগুনের গোলার মতো আলো আসতে থাকে আমার দিকে। আমি তাদেরকে বলি, তোমরা আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছো, আমার কি অপরাধ? তারা কোনো কথা বলে না। এরকম যাইতে যাইতে বেশ কিছু সময় পর
ভাল্লুক আকৃতির একটা জিন আমাকে বলে, তোমাকে আমরা যে জন্য ধরে এনেছি সেটার বর্ণনা আমরা দিব না, আমাদের মহারানী তোমাদেরকে সেই বর্ণনা দিবে। এই প্রথম জিনগুলো আমার সাথে বাংলায় একদম ক্রিস্টাল ক্লিয়ার বাংলা কথা বলে। আসলে বন্ধুরা, জিনরা তারা তো সব ভাষায় কথা বলতে পারে, তারা যা চায় তাই পারে। তো সে আমাকে বাংলা ভাষায় যখন এটা বলে, তখন আমি বলি যে তোমাদের মহারানীকে তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন তারা কোনো কথা বলে না। বেশ কিছু সময় পর দেখি আস্তে আস্তে আগের চাইতে পরিবেশটা ভালো হতে শুরু করে। তখন যেরকম আমি একটা পাঠা পাঠা গন্ধ পাচ্ছিলাম, এই জিনিসটা আস্তে আস্তে কাটতে শুরু করে এবং সুন্দর সুগন্ধিময় একটা স্মেল আমার নাকে আসতে শুরু করে এবং আলোর পরিমাণটা আর একটু ডেভেলপ হয়। দিনের আলোর মতো না, রাত্রেই কিন্তু জ্যোৎস্নার সাথে একটু ভালো পরিবেশটা বজায় থাকে এবং বোঝা যায় যে কেউ আসতেছে কিনা, কেউ যাচ্ছে কিনা। এরকম করতে 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 একটা সুন্দরী নারী আকৃতি নিয়ে একটা পরী আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। এই প্রথম সেই সুন্দরী পরীটির সাথে আমার দেখা, যাকে দেখে আমি অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই ছিলাম। এমনভাবে তাকিয়েছিলাম আমি জীবনেও এরকম সুন্দরী নারী দেখি নাই। এত সুন্দরী নারী হইতে পারে আমি কল্পনাও বিশ্বাস করতে পারি নাই। সেই সুন্দরী নারীটি মানে সেই পরীটি আস্তে আস্তে একটা সময় সে কারাগারের কাছে চলে আসে এবং আমার পাশে এসে দাঁড়ায় এবং দাঁড়ানোর পর বেশ কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকে। আর আমি তো শুরু থেকে তাকিয়ে আছি তার চেহারার দিকে। তার চেহারা দিয়ে যেন একদম নূরের আলোর মতো, আলো যদি বিচ্ছুরিত হয় কেমন লাগবে সেরকম হচ্ছিল। আমি তার দিকে শুধু তাকিয়ে আছি। একটা সময় সে আমাকে বলল, তুমি কি জানতে চাও আমরা কেন তোমাকে এখানে ধরে এনেছি? তখন আমি নরম কণ্ঠে বলি, হ্যাঁ আমি অবশ্যই জানতে চাই, আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম তোমরা আমাকে এখানে ধরে এনেছো? তখন সেই সুন্দরী পরীটি আমাকে একে একে সমস্ত ঘটনা জানায়। তিনি যেভাবে আমাকে জানায় সেটা হলো, তিনি প্রথমে আমাকে বলে যে আমি আমাদের রাজ্যের রাজকন্যা, আমি একটা পরী। তোমার চাচার নাম কাশেম, তাই না? কাশেম কবিরাজ। তখন আমি বলি, হ্যাঁ আমার চাচার নাম কাশেম কবিরাজ। তখন সেই পরীটি বলে, তোমার চাচা 15টি বছর যাবৎ আমাদেরকে কষ্ট দিচ্ছে। তিনি কষ্ট দিয়েই ক্ষান্ত নয়, আমাদের সদস্যদেরকে একে একে এখান থেকে তুলে নিয়ে যায় এবং তার সুবিধা মতো ব্যবহার করে। এই জিনিসটা আমরা কিছুদিন নিতে পারছি না। 15 বছর যাবৎ তাকে আমরা ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু তার এলেম অনেক বড় ছিল। কিন্তু আজ যখন আমরা এত বড় একটা সুযোগ পেয়ে যাই, তখন সেটা আমরা হাতছাড়া করি নাই। কাজেই তোমাকে আমরা তুলে এনেছি। তোমার চাচা যদি আমাদের নিরপরাধ সদস্যগুলোকে, তোমার চাচা যদি আটকে রেখে এরকম অন্যায় অত্যাচার অবিচার করতে পারে, তাহলে আমরা কেন তোমার সাথে করতে পারবো না? তুমি কি বলতে পারবা? আমার মাথায় কোনো কিছুই ঢোকে না। আমি তখন বলি, আমার চাচা তো আমার জানা মতে কোনো অন্যায় করে না, আমার চাচা তো মানুষের উপকার করে বেড়ায়। যে সকল রোগী তোমরা অসুস্থ করে দাও তাদেরকে ট্রিটমেন্ট করে, ভালো করে, এতে তো কোনো খারাপের কিছু যায় আসে না। আমার চাচা তো ভালো কাজ করে, এতে তোমার সমস্যা কোথায়? তখন পরীটি বলে, তুমি জানো না তোমার চাচা কি করেছে? আমি বলি, না আমি তো কিছু জানি না। তখন সেই পরীটি আমাকে বলে, তোমার চাচা প্রত্যেক রাত্রে আমাদের পরিজাতিকে নিয়ে আনন্দ ফুর্তি করে, বিবাহিতা স্ত্রীর মতো ব্যবহার করে। এই জন্য তোমার চাচা বিবাহ করতে চায় নাই এবং তোমার চাচা শেষ পর্যন্ত তোমার চাচিকেও তাড়িয়ে দেয় এই শুধুমাত্র এক কারণে। তুমি কি জানো দীর্ঘ 12 বছর যাবৎ তোমার চাচা প্রায় 500টার বেশি পরীকে আটকে রেখে প্রতিনিয়ত রাত্রেবেলা আনন্দ ফুর্তি করে বেড়ায়। আর এছাড়াও আরও 100টার মতো জিন যারা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যায় এবং বন্দি করে রেখে দিয়েছে। এই সকল জিনগুলো দ্বারা তোমার চাচা যে কোনো কাজ করিয়ে নেয়। তোমার চাচার মন্ত্রর বলে আমাদের জিন সদস্যগুলোকে তার গোলাম বানিয়ে নিয়েছে এবং আমাদের এই জিন সদস্যের মাধ্যমে যে কোনো কাজ তোমার চাচা করিয়ে ফেলতেছে। আর যে সকল আমরা পড়ে আছি আমাদেরকে আটকে ফেলে সে তার ইচ্ছে মতো ভোগের বস্তু বানিয়ে ফেলছে। তুমি কি এ বিষয়ে জানো না? আমি বলি, না তো, সত্যি আমি জানি না, আর এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তখন সেই পরীটি বলে, তোমার বিশ্বাস হবে না, তুমি কি জানো সেই পরীদের মধ্যে আমার জন্মদাতা মাও আছে? আমার মাও দেখতে অনেক সুন্দর, আমার মাকেও তোমার চাচা ছাড়ে নাই, তিনি আমার মাকে বন্দি করে রেখেছে। এবং তাই নয়,
আমার বাবাকেও বন্দি করে তোমার চাচা কৃতদাস বানিয়ে রেখেছে। এই দুঃখ আমি কিভাবে সইব, তুমি কি বলতে পারবা? তোমার সাথে যদি এরকম ঘটতো তুমি কি করতা? আমি বলি, দেখো আমার চাচা যা করেছে এই কর্মফল আমার চাচা পাবে, বিনিময়ে আমি কেন? পরীটি আমাকে বলে, এই বিনিময় শুধু তোমার চাচা পাবে না, এই বিনিময়, এই প্রতিশোধ তোমার প্রতিটি গোষ্ঠীর সদস্যের সাথে আমি নিব, এটা আমার ওয়াদা। পরীটি আমার সাথে এমনভাবে কথা বলতেছিল আমি সত্যি ভয় পেয়ে যাই। আমি তাকে অনেক অনুরোধ করি, অনেক রিকোয়েস্ট করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই ছেড়ে দিতে চাচ্ছিল না। আমি পরীটিকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তুমি যে কথাগুলো বলতেছো এটা কতটুকু সত্য? আমি তো এটা জাস্টিফাই করতে পারলাম না, তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব? আমার চাচা এগুলো করতেছে, আমার জানা মতে আমার চাচা তো এরকম করবে না। পরীটি এই সকল সমস্ত প্রমাণ আমাকে দেখায় এবং সেখানে একটা রেকর্ড ফাইল ছিল, কোন কোন সদস্যগুলো অপহরণ হয়েছে সে সকল নাম সমস্ত কিছু আমাকে দেখায়, যে দেখো এই সদস্যর মধ্যে আমার বাবা মা আছে। আমি দেখি বিষয়টা আসলেই সত্যি, আর এই সত্যতা যাচাই করার পর আমার মাথা ঘেমে ওঠে। আমি কখনো চিন্তাও করতে পারি নাই আমার চাচা এত বড় জঘন্যতম কাজ করতে পারে। মানুষ তাকে এত পছন্দ করে যে আমার চাচা মানুষের উপকার করে বেড়ায়। মানুষ জানতো আমার চাচা মানুষের উপকার এত পরিমাণ করতেছে, এই উপকার করাটা যাতে কমে না যায় এজন্য আমার চাচা তার বউকে তালাক দিয়ে দেয়, যাতে করে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, কেউ যাতে তাকে ডিস্টার্ব করতে না পারে। আমি চিন্তা করি সেই চাচা কিভাবে এরকম কাজ করতে পারে। একটা পর্যায়ে পরীটি হাউমাউ করে কান্না করে এবং আমাকে বলে, আমি আজ কত বৎসর যাবৎ আমার বাবা হারা, আমার মা হারা, এই রাজ্য পরিচালনা ভার এখন আমার হাতে। আমার বাবা মায়ের একমাত্র রাজকন্যা আমি যেখানে খুশি ঘুরে বেড়াতাম, রাজ্যের কোনো টেনশন আমার ছিল না, কোনো চিন্তা মাথা ব্যথা আমার ছিল না, আমি আমার ইচ্ছা মতো চলাচল করতাম। আর এই ছোট বয়সে রাজ্যের দায়িত্ব আমার কাঁধে, কেননা আমার বাবা মাকে তোমার চাচা বন্দি করে রেখেছে। যতদিন না আমার বাবা মাকে আমি ফিরে না পাবো ততদিন তোমাকে আমি বন্দি করে রাখবো। তোমার সাথে খারাপ কোনো কিছু করতে পারি, এখনও তোমার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিব না। তবে মনে রেখো, আমার বাবা মার সাথে যে অত্যাচার করা হচ্ছে, আমার বাবা মার সাথে তোমার চাচা যে অন্যায় করেছে, সমস্ত বিষয়, সমস্ত জিনিস আমি ভুলি নাই। সমস্ত কিছু আমি তোমার উপর দিয়ে প্রতিশোধ নিব। শুধু তোমায় না, এই যে কারাগার দেখতেছো, এই কারাগার শুধু তোমায় না, এই কারাগারের মধ্যে আস্তে আস্তে তোমার সদস্য সংখ্যা আরও বাড়বে, তোমার সঙ্গী আরও বাড়বে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আমার সঙ্গে বাড়বে মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? তখন পরীটি আমাকে বলে, আস্তে আস্তে তোমার পরিবারের লোকজন, তোমার গোষ্ঠীর লোকজন, সমস্ত লোক আমি এই কারাগারের মধ্যে বন্দি করব। তারপর তোমার চাচাকেও বন্দি করব। এর পরিণাম কি হতে পারে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো। তারপর তোমাদের বিষয় সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত নিব, আর সেই সিদ্ধান্তটা অবশ্যই তোমাদের জন্য খারাপ হবে। পাশ থেকে কিছু জিন সদস্য পরীটিকে কিছু কথা বলে, যেটা আসলে তাদের নিজস্ব ভাষায়, বাংলা ভাষায় না, আমি বুঝতে পারি না। তবে পরীর রিয়াকশন দেখে আমি বুঝতে পারি সেই জিনগুলো বুঝাইতে চাচ্ছিল যে একে এভাবে না রেখে এই ঝামেলাটা শেষ করে দেওয়া ভালো। বুঝতে পারছেন বন্ধুরা তারা কিসের ইঙ্গিত দিয়েছিল? কিন্তু পরীটি তাদেরকে বলতেছিল, এমনভাবে ধমক দিয়ে বলতেছিল, আমি বুঝতে পারতেছিলাম যে না, আমাকে এখনই তারা শেষ করতে চায় না। আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে একত্রে করে তারপর তারা প্রতিশোধ নেবে। সবাইকে একত্রিত করে যতক্ষণ না এই কারাগারে বন্দি করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাকে তারা নিঃশেষ করবে না, এবং ততদিন পর্যন্ত আমার উপর নির্যাতন তারা চালিয়ে যাবে। বন্ধুরা, তারপর সেই পরীটি মানে রানীটি, যিনি রাজ্য পরিচালনা করেন, অসম্ভব সুন্দরী একটা পরী, একদম মানুষের আকৃতিতে আমার সামনে চলে আসছিল। জাস্ট আমি যাতে ভয় না পাই, তার মনের মধ্যে কী ছিল জানি না, হয়তো যাতে আমি নর্মালি কথা বলতে পারি, সে যাতে নর্মালি কথাগুলো আমাকে বোঝাইতে পারে, এই জন্য ভয়ঙ্কর রূপে না এসে আমাদের মানুষ রূপে, সুন্দরী রূপে চলে আসে, যেটা দেখে আসলে আমি ভয় না পেলেও তাকে দেখে সত্যি অবাক হয়ে যায় যে এরকম সুন্দরী নারী, সুন্দরী পরী পৃথিবীতে আছে। পৃথিবীতে তো হতেই পারে না, জিনদের রাজ্যে কি আছে? তাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো তারপর পরীটি চলে যায়। আমি শুধু চিন্তা করতে থাকি এখান থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি, আর আমার বাকি পরিবারের সদস্যরা কেমন আছে, তারা কি ভালো আছে, নাকি তাদেরকেও এই জিন সমাজ, জিন জাতিগুলো তাদেরকে আক্রমণ করতেছে। আমার মনে পড়ে যায় আমার চাচার কথা। আজ যদি আমি আমার চাচার দেওয়া সেই মার্বেলটা, সেই পাথরটা
ক্রিস্টাল ক্লিয়ার পাথরটা যদি কাছে রাখতাম তাহলে আজ আমার সাথে এই ঘটনাটা ঘটতো না। সে সাথে আমার চাচার উপর প্রচণ্ড রকমের রাগ সৃষ্টি হয় যে আমার চাচা এত খারাপ, এরকম পাষাণ্ড কাজ সে করতে পারছে কিভাবে, অন্য জাতির সাথে কিভাবে এরকম অনৈতিক সম্পর্ক সে করতে পারে, এবং যার খেসারত স্বরূপ আমাকে আজকে এখানে বন্দি হিসেবে কাটাতে হচ্ছে। আমার উপর কেন এই নির্যাতন হচ্ছে? শুধুমাত্র তার কারণে। এবং আমি মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি তো কোনো পাপ করি নাই, তাহলে এই পাপের শাস্তি কেন আমি পাবো? যে পাপ করছে সে যেন এই পাপের শাস্তি পায়, এবং আমি চাই। বন্ধুরা, পরবর্তীতে আমার সাথে কি হয়েছিল, আমার পরিবারের সাথে কি হয়েছিল, আমার চাচার কি হয়েছিল, সেই যে 500 পরী তারা কি মুক্তি পেয়েছিল কিনা, এই সমস্ত ঘটনা জানতে হলে পরবর্তী পর্ব শুনতে হবে। যদি শুনতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।